হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। আমি ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার তোমাদেরকে পড়াচ্ছিলাম গত দুটো ক্লাসে। ওই প্যারাম্যাগনেটিজম অ্যান্ড ডায়াম্যাগনেটিজম অবধি আমাদের পড়া হয়েছিল। আজকে টিউটোরিয়াল নাম্বার 3, আজকের ক্লাসে আমরা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস বা অয়স্কচুম্বক পদার্থ এই ব্যাপারটা একটু জানবো। তো তোমাদের মোটামুটি কোয়ালিটেটিভ আইডিয়াই আমি দিতে পারবো, তার কারণ হচ্ছে উইথ থিওরি অফ ফেরোম্যাগনেটিজম যেটা আছে সেটা মানে খুব বেশি ইলাবোরেটলি তোমাদেরকে বলতে পারবো না। তো যতটুকু তোমাদের সিলেবাসে আছে বা যতটুকু তোমাদের এখন পর্যন্ত জানা প্রয়োজন সেইটুকুই আমি বলবো। তো প্যারাম্যাগনেটিজমের সময় তোমাদের খেয়াল থাকবে যে আমরা সেই ম্যাগনেটিজমগুলোর সেই পদার্থগুলোর প্যারাম্যাগনেটিজম দেখতে পেতাম যাদের অ্যাটম বা মলিকিউলগুলোর একটা ডাইপোল মোমেন্ট থাকতো, কিন্তু প্রত্যেকটা ডাইপোল আরেকটা ডাইপোলের সঙ্গে এমনভাবে ওরিয়েন্টেড থাকতো যে অ্যাজ এ হোল যখন আমরা ম্যাটারটা দেখতাম তখন তার টোটাল ডাইপোল মোমেন্টটা হতো 0। তো ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালসগুলো ওর সঙ্গে প্রপার্টির কিছুটা মিলও আছে, কিছুটা অমিলও আছে। কীরকম? এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ইন্ট্রিনসিক ডাইপোল মোমেন্ট of each atom or molecule present, মানে প্রত্যেকটা অ্যাটম বা মলিকিউলেরই একটা করে ইন্ট্রিনসিক ডাইপোল মোমেন্ট থাকে। কিন্তু প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে যেরকম তাদের মধ্যে ইন্টারাকশন হয়ে একটা ডাইপোল মোমেন্ট আরেকটা ডাইপোল মোমেন্টের সঙ্গে এমন দিকেই অ্যালাইন হয়ে থাকতো একটা ডাইপোল আরেকটা ডাইপোলের সঙ্গে যে টোটাল অ্যাজ এ হোল ডাইপোল মোমেন্টটা টোটাল ম্যাটারটা 0 হতো। এখানে কীরকম হয়? এইখানে ডাইপোলগুলোর মধ্যে হয় স্ট্রং ইন্টারাকশন। তাহলে স্ট্রং ইন্টারাকশন টেক প্লেস between the dipoles, অর্থাৎ দ্বিমেরুগুলোর মধ্যে খুব স্ট্রং ইন্টারাকশন হয়। সো some of the dipoles align parallel to each other। মানে কিরকম হয়? ধরো এই আমার ম্যাটারটা ছিল, এইবারে এই একটা ডাইপোল মনে করো এইদিকে অরিয়েন্ট হয়েছে, ডাইপোল মোমেন্টটা এইদিকে আছে। তো পাশের কিছু কিছু ডাইপোলেরও ঠিক স্ট্রং ইন্টারাকশনের জন্য সেই একই দিকে ডাইপোল মোমেন্টটা হয়ে যায়। তাহলে দেখো এর জন্য এর আশেপাশে মোটামুটি অনেকগুলো ডাইপোলের আবার ওই একই দিকে ডাইপোল মোমেন্টটা হচ্ছে, সুতরাং এর সঙ্গে এর বা এদের সবার মধ্যে একটা স্ট্রং ইন্টারাকশন কাজ করছে। আবার ধরো কিছুটা জায়গায় দেখা যাচ্ছে কিছু ডাইপোল এরকম ভাবে রয়েছে, কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে। তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় বাঞ্চ অফ ডাইপোলস তাদের ডিরেকশন গুলো একই রকম। আবার ধরো এই জায়গায় আছে এরকম, এরকম আছে। তাহলে দেখো আমাদেরকে যদি বলে যে কোন ডাইপোলগুলোর এক ডিরেকশন আছে, দেখো এই রিজিয়নের মধ্যে যে ডাইপোলগুলো আছে তাদের সব ডিরেকশন একটা পার্টিকুলার দিকে, আবার এই রিজিয়নের মধ্যে যে ডাইপোলগুলো আছে তাদের ডিরেকশন একটা পার্টিকুলার দিকে, আবার এই রিজিয়নের মধ্যে আছে তাদেরও তাই, এই রিজিয়নের মধ্যে। তাহলে এই দেখো এই রিজিয়নটার মধ্যে প্রত্যেকটা ডাইপোল যদি তুমি দেখো তাহলে তাদের সব ডিরেকশন হচ্ছে এইদিকে। আবার এই ডিরেকশন এইটুকু রিজিয়নের মধ্যে যদি দেখি তাদের সবকটার ডিরেকশন হচ্ছে এইদিকে। এই যে এক একটা প্যারালালি অ্যালাইন ডাইপোলের যে টোটাল রিজিয়নটা, এইগুলোকে বলে ডোমেন। তাহলে এইটা একটা ডোমেন, 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 এইটা একটা ডোমেন। তাহলে এই ছবিটাকে যদি আমি আরেকটুখানি সিম্পলিফাইড ফর্মে আঁকি তাহলে কিরকম হবে? দেখো এই ম্যাটারটা ধরো ছিল, তাহলে একটা ডোমেন এই দিকে আছে, একটা ডোমেনের ডাইপোল মোমেন্টের ডিরেকশন এই দিকে, ঠিক এর পাশের ডাইপোল মোমেন্টের ডিরেকশন এই দিকে, এইটার হচ্ছে এই দিকে, এইখানে একটা ডোমেন ছিল যার হচ্ছে এই দিকে, আর এইটারটা হচ্ছে এই দিকে।
তাহলে এবার দেখো এক একটা ডোমেনের ডাইপোল মোমেন্ট নর্মাল অবস্থায়, যখন আমরা কোনো এক্সটার্নালি ম্যাগনেটিক ফিল্ড দিইনি তখন নর্মাল অবস্থায় এই ধরো এই ডোমেনটা ডাইপোল মোমেন্টের অপোজিট দিকে আছে, আবার এর ডাইপোল মোমেন্টের অপোজিটে আছে, এরটা এর অপোজিটে আছে। সুতরাং অ্যাজ এ হোল এর ম্যাগনেটাইজেশন তো এখন কত, অ্যাজ এ হোল যখন নো এক্সটার্নাল ফিল্ড দেন ম্যাগনেটাইজেশন ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ম্যাগনেটাইজেশন তো জিরো, বাইরে থেকে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছিলাম না তখন ডায়াম্যাগনেটিজমেরও ছিল, ফেরোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালও ছিল, এরও আছে। তাহলে এর মধ্যে স্পেশাল কি আছে দেখো, এর মধ্যে এই যে ডোমেন থিওরিটা, দিস ইজ আ স্পেশাল থিং। আর যখন আমরা একে বাইরে থেকে একটা এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দেব, সঙ্গে সঙ্গে কি হবে, এই ডাইপোলগুলো সেই ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন হয়ে যাবে। তাহলে ওদের সঙ্গে পার্থক্য কি, ওদের সঙ্গে এর পার্থক্য হচ্ছে যখন আমি বাইরে থেকে আবার যে ম্যাগনেটিক ফিল্ডটা দিয়েছিলাম সেটাকে যখন সরিয়ে নেব তখনও দেখব সবাই আবার আগের জায়গায় ফিরে আসেনি। তাহলে সবাই যদি আগের জায়গায় ফিরে না আসে তার মানে কিছু নিশ্চয়ই ডাইপোল আগে যেরকম দিকে অ্যালাইন ছিল সেরকম অ্যালাইন থাকবে, এবং তার ফলে কি হবে, ওর মধ্যে খানিকটা ম্যাগনেটিজম থেকে যাবে বা ম্যাগনেটাইজেশন খানিকটা থেকে যাবে, যেটাকে আমরা বলি রিমেনেন্ট ম্যাগনেটাইজেশন। ঠিক আছে, তাহলে এইটাই হলো মেইন প্যারাম্যাগনেটিক অ্যান্ড ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের সঙ্গে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ডিফারেন্স। এবং এর এক্সাম্পল কি, এর এক্সাম্পল হচ্ছে আয়রন, নিকেল, কোবাল্ট ইত্যাদি হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের এক্সাম্পল। এবং ম্যাথামেটিক্যালি একটু ডিফারেন্সটা বলে দিই, দেখবে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম গত ক্লাসে, এম ইজ ইকুয়াল টু সাসেপ্টিবিলিটি মাল্টিপ্লাইড বাই এইচ, এবং এইখানে এইটা ছিল কনস্ট্যান্ট ফর প্যারা অ্যান্ড ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল বাট নট কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ফর ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। অর্থাৎ আমরা যদি এইচ এর সঙ্গে এম এর গ্রাফ ড্র করি তাহলে সেখানে আমরা স্ট্রেট লাইন গ্রাফ পাবো না। সেকেন্ডলি আমরা বি ইজ ইকুয়াল টু মিউ এইচ এই ফর্মুলাটা পড়েছি, এবং আমরা আরেকটা জিনিসও জানি মিউ বাই মিউ নট দ্যাট ইজ ইকুয়াল টু রিলেটিভ পারমিয়াবিলিটি। এবং এইটা শুধুমাত্র এতদিন আমরা বলতাম এই যে পারমিয়াবিলিটিটা কোনো একটা মেটেরিয়ালের উপরে শুধুমাত্র ডিপেন্ড করে, এটা আমরা বলেছিলাম। কিন্তু এইখানে একটা কথা বলি, এইখানে এই মিউ আরটাও কিন্তু ইজ আ ফাংশন অফ এইচ। এই ব্র্যাকেটে এইচ দিলাম মানে আবার মাল্টিপ্লাই ভেবো না, এই মিউ আরটাও অলসো ইজ আ ফাংশন অফ এইচ। তাহলে এবার কথা হচ্ছে যে এইটা বললাম, আর একটা জিনিস একটু বলে দিই যে মিউ আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান 1 হয়। ওর ক্ষেত্রে ছিল স্লাইটলি গ্রেটার দ্যান 1, স্লাইটলি লেস দ্যান 1 এরম ছিল, কিন্তু এইটা হচ্ছে মিউ আরটা ভেরি ভেরি গ্রেটার দ্যান 1 অ্যান্ড আমার যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ছিল সেটা লার্জ পজিটিভ নাম্বার। তাহলে এই দুটো জিনিস কি ইন্ডিকেট করে, এই দুটো জিনিস ইন্ডিকেট করে যে একে যখন আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবো তখন এই মেটেরিয়ালগুলো খুব স্ট্রংলি ম্যাগনেটাইজড মেটেরিয়াল হিসাবে পরিণত হবে বা এরা পুরো ম্যাগনেটের মতোই আচরণ করবে। তোমরা দেখবে, তোমরা যদি একটা চুম্বককে দিয়ে একটা লোহার জিনিসকে আটকে নাও, তারপরে সেই লোহার সামনে তুমি আর একটা কোনো ছোট পিন বা এই ধরনের কিছুকে যদি এনে রাখো, দেখবে সেও অ্যাট্রাক্ট করছে, অর্থাৎ তখন লোহাটা নিজেও একটা চুম্বকের মতো চুম্বকে পরিণত হয়েছে। তো এক্ষেত্রে যেহেতু অল্প ম্যাগনেটিক ফিল্ড দিলেও খুব হাই ম্যাগনেটাইজড হচ্ছে মেটেরিয়ালটা, সেই জন্য সে এত সুন্দরভাবে ম্যাগনেটিক প্রপার্টিটা শো করে। এবারে আমরা এই এম এর সঙ্গে এইচ এর গ্রাফটা দেখাবো, তাহলে তোমাদের আর একটু ধারণা ক্লিয়ার হবে। এদিকে এইচ ড্র করছি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এইদিকে আমরা ড্র করব ম্যাগনেটাইজেশন, অর্থাৎ একটা মেটেরিয়ালের উপরে এটা। এগুলো সমস্ত ডেফিনেশন কি ব্যাপার স্যাপার সব লাস্ট ক্লাসে আমি বলে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে গত দুটো ক্লাসের যে ভিডিওর লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। এবার দেখো, প্রথমে আমরা কীরকম বলেছি, এইচ আর এম যদি বলি, এইচটাও জিরো, যখন এইচ জিরো এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যখন জিরো তখন ম্যাগনেটাইজেশনও কিছু থাকবে না, এটা ইনিশিয়ালি এইচ ইজ ইকুয়াল টু জিরো, এম ইজ ইকুয়াল টু জিরো। এবারে আমি কি করলাম, আস্তে আস্তে এইচটা অর্থাৎ একটা মেটেরিয়ালের ওপরে এক্সটার্নাল যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা আস্তে আস্তে করে বাড়াতে শুরু করলাম।
মানে এই মেটেরিয়ালটা ছিল, একে যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রথমে এই ম্যাগনেটিক ফিল্ডটা 0 ছিল, আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ডটা বাড়াতে শুরু করলাম এবং দেখবো স্ট্রেট লাইনে না বেড়ে, যেহেতু m ইকুয়াল টু কাই এইচ, সেই কাইটা বা সাসেপ্টিবিলিটিটা ইজ নট আ কনস্ট্যান্ট হিয়ার, সো এখানে আমরা দেখবো এর নেচারটা হয় এরকম। এইরকম হতে হতে এবারে কি হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি এক্সটার্নালি ম্যাগনেটিক ফিল্ড দিলে কি হয়, ধরো আমার যে ডোমেন ছিল, এই ডোমেনটা ছিল এই দিকে, এই ডোমেনটা ছিল এই দিকে, এই ডোমেনটা ছিল এই দিকে, আর এই ডোমেনটা ছিল মনে করো এই দিকে, এরকম ছিল 4টে ডোমেন। যখনই আমি এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিলাম, প্রথমে যখন হালকা ম্যাগনেটিক ফিল্ড দিলাম, তখন মনে করো একটা ডোমেন অ্যালাইন হয়েছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে, আরেকটু যখন বাড়ালাম তখন ধরছে দুটো ডোমেনই ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন হয়ে গেছে, অর্থাৎ এই দিকে অ্যালাইন হয়ে গেছে। আরেকটু ম্যাগনেটিক ফিল্ড দিলাম, 3টে ডোমেন অ্যালাইন হয়ে গেছে। আরেকটু ম্যাগনেটিক ফিল্ড দিলাম, 4টে ডোমেন অ্যালাইন হয়ে গেছে। এরপরে যদি আমি আরও স্ট্রং এইচ করি, এইচটাকে যদি আরও বাড়িয়ে যাই, তাহলে কিন্তু আর কোনো ডাইপোল নেই অ্যালাইন হওয়ার, সুতরাং সেই এইচটা ম্যাগনেটাইজেশনকে আর চেঞ্জ করতে পারবে না। তাহলে অ্যাজ সুন অ্যাজ অল দ্য ম্যাগনেটিক ডাইপোলস have arranged themselves in the direction of externally applied magnetic field, after that no more dipole is there to align in the direction of externally applied magnetic field, and hence no magnetization will increase further. তাহলে এরপরে আর কোনো ম্যাগনেটাইজেশন বাড়বে না, না বেড়ে গ্রাফটা এরকম হয়ে যাবে। তাহলে বুঝতে পেরে যাচ্ছ যে m saturates here as there are no more dipole। এইবারে আমরা কি করলাম, আমরা এবারে এইচটাকে কমিয়ে কমিয়ে 0 করে দিলাম। তাহলে সাধারণত আমাদের দেখে কি মনে হতে পারে যে এইচটাকে যখন আবার 0 করে দেব, তখন আবার এমটা 0 হয়ে যাবে, কিন্তু দেখা যায় যে এইচটাকে আমরা যখন 0 করে দেব, তখন এমটা 0 না হয়ে এম এর একটা ভ্যালু থাকে। এই কথাটা তোমাদের একটু আগেই আমি বলেছিলাম যে যখন আমরা এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নেব, তখনও কিন্তু খানিকটা ম্যাগনেটাইজেশন ফেরোম্যাগনেটিক টাইপস অফ মেটেরিয়ালের মধ্যে থেকে যায়, এবং সেই ম্যাগনেটাইজেশনটা কতটুকু, এতটুকু। তার মানে এইচ ইকুয়াল টু 0 হলে এম এর যে ভ্যালু থাকে, দ্যাট ইজ কল্ড রিটেইনটিভিটি, বা বাংলায় বলে ধারণ ক্ষমতা। তাহলে এখানে একটা জিনিস মজার, যখন ইনিশিয়ালি h equal to 0 ছিল, দেন m is equal to 0, this is not retentivity. When we are coming back from the saturated region, তারপরে যখন আমরা এইচটাকে আস্তে আস্তে ডিক্রিজ করছি, তখন এইচ যখন 0, তখন m এর একটা ভ্যালু থেকে যায়। গ্রাফ থেকে এটা ক্লিয়ার। এবং এইচ এর যে ভ্যালুটা, তার মানে যখন আমরা রিভার্সাল প্রসেসে আছি, দেন দ্য ভ্যালু অফ m for h is equal to 0 is called retentivity. তাহলে retentivity তোমরা কি বলবে, যখন আমরা একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে, ম্যাগনেটিক মেটেরিয়ালের ওপর থেকে এক্সটার্নালি ম্যাগনেটিক ফিল্ডটা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি, তখন যখন এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড 0 করলাম, তখন যে ম্যাগনেটাইজেশনটা ওই ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটার মধ্যে থেকে যাচ্ছে, দিস ইজ কল্ড রিমেনেন্ট ম্যাগনেটাইজেশন বা রিটেনটিভিটি, বা বাংলায় বলে ধারণ ক্ষমতা। তাহলে ধারণ ক্ষমতাটা হচ্ছে এতটুকু। এইবারে মনে করো যে যদি আমাকে তাহলে এরপরে ম্যাগনেটাইজেশনটাকে 0 করতে হয়, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের উল্টো দিক দিয়ে ম্যাগনেটাইজেশন দিয়ে, উল্টো দিক থেকে ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে, দিয়ে বাধা দিয়ে দিয়ে ওকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে উল্টো দিক দিয়ে বাধা দেওয়া মানে এইচ এর ডিরেকশনটাকে উল্টে দেওয়া, এবং এইচ এর ডিরেকশন উল্টে দেওয়া অর্থাৎ এইচ এর ভ্যালুটা নেগেটিভ করে দেওয়া। এবার তোমরা যদি এইচ এর ভ্যালুটা আস্তে আস্তে নেগেটিভ করতে থাকো, তাহলে একটা জায়গায় এসে দেখবে এম এর ভ্যালুটা 0 হয়ে গেছে। তাহলে দ্য নেগেটিভ ভ্যালু অফ এইচ ফর হুইচ এম ইজ ইকুয়াল টু 0, তাহলে নেগেটিভ ভ্যালু অফ এইচ for which m is equal to 0, এইটাকে কি বলে, এইটাকে বলে coercivity or coercive force, or বাংলায় বলে সহনশীলতা। এই m ইকুয়াল টু 0টাকে কোয়ার্সিভিটি বলে না, m ইকুয়াল টু 0 হতে গেলে যতটা নেগেটিভ এইচ অ্যাপ্লাই করতে হয়, দ্যাট ইজ কল্ড কোয়ার্সিভিটি। এবং এরপরে তোমরা যদি এইদিকে আবার উল্টো দিক করে এইচটাকে বাড়াও, তাহলে দেখবে এরকমভাবে এসে আবার স্যাচুরেট করছে, এবং গ্রাফটা এরকমভাবে পাখির ঠোঁটের মতো দেখতে হয়, বা এই পাখির মতো দেখতে হয়। তো এই যে লুপটা তৈরি হলো ফর আ কমপ্লিট সাইকেল, দিস ইজ কল্ড হিস্টেরেসিস লুপ। তাহলে
তাহলে হিস্টেরেসিস লুপ কি? আমরা যদি ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে এইচ এর সঙ্গে এম এর গ্রাফ ড্র করি তাহলে একটা ফুল সাইকেলে আমরা যে ক্লোজড কার্ভটা পাই দিস ইজ কল্ড হিস্টেরেসিস লুপ। ঠিক আছে, এবারে তুমি যদি এইখানে এম না ড্র করে এখানে যদি বি ড্র করো তাহলেও আমরা কিন্তু গ্রাফটা একই পাবো। এবং ভালো করে দেখো, এই যে এরিয়াটা পাচ্ছি আমরা একটা কমপ্লিট সাইকেলে, দিস এরিয়া will give us the amount of energy loss per unit volume of the sample in a complete cycle। তার মানে এই কমপ্লিট সাইকেলটাতে একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ইউনিট ভলিউমে কতটা এনার্জি লস হবে সেটা আমরা এর থেকে পেয়ে যাব। তার মানে আমরা কি বুঝলাম, কোনো একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে আমরা যদি ম্যাগনেটাইজ করি তারপরে যদি ডিম্যাগনেটাইজ করি তাহলে কিছুটা এনার্জি লস হয়। তাহলে এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং এই প্রপার্টিটার উপরে ডিপেন্ড করে, এই হিস্টেরেসিস প্রপার্টিটার উপরে ডিপেন্ড করে আমরা কিছু কিছু মেটেরিয়াল তৈরি করতে কীরকম, কিছু কিছু অ্যাপ্লায়েন্স তৈরি করতে কীরকম ধরনের মেটেরিয়াল ইউজ করতে হয় সেই জিনিসটাও বলতে পারি, প্রেডিক্ট করতে পারি। তো তার আগে আরেকটা গ্রাফ আমি একটু ছোট্ট করে তোমাদেরকে ড্র করে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় যদি কখনো জয়েন্টে আসে তাহলে দ্যাট ইজ এইচ ভার্সেস রিলেটিভ পারমিয়াবিলিটি। আমি এক্ষুনি বললাম যে মিউ ইজ দ্য ফাংশন অফ এইচ, তাহলে মিউ এর গ্রাফই ড্র করতে দিক বা মিউ আর এরই গ্রাফ ড্র করতে দিক, যারই গ্রাফ ড্র করতে দিক না কেন তার ক্ষেত্রে মনে রাখবে গ্রাফটা হয় এরকম। তাহলে এইচ এর সঙ্গে মিউ এর গ্রাফটা এরকম হয়, আর বি এর সঙ্গে এইচ এর বা এম এর সঙ্গে এইচ এর কীরকম গ্রাফ হয় সেটা তো দেখিয়েই দিয়েছি। আচ্ছা, এইবারে আর একটা টেম্পারেচারের কথা বলছি, সেটা হচ্ছে কিউরি টেম্পারেচার। তাকে বলে দ্য টেম্পারেচার অ্যাবভ হুইচ আ ফেরোম্যাগনেটিক materials become, a ferromagnetic material becomes paramagnetic is called Curie temperature। অর্থাৎ এই টেম্পারেচারটার উপরে যদি তুমি কোনো একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে নিয়ে যাও দেন it will lost all of its ferromagnetic properties and it will become a paramagnetic material। সেটাকে Curie temperature বা Curie temperature এটা বলে। আর অনেক সময় একটা কোশ্চেন আসে যে Curie temperature of iron is 720 degree centigrade, what does it mean? তার মানে হচ্ছে if we heat a piece of iron up to temperature 720 degree centigrade then it will lose all of its ferromagnetic property and will become paramagnetic। তো এরকম ধরনের কোশ্চেন যদি এক নম্বরের আসে, এখন আর এই ধরনের কোশ্চেন আসে না, তবু ইজি কোশ্চেন হয়ে যায় খুব, তবুও যদি আসে তাহলে তোমরা এই জিনিসটা একটু জেনে রাখবে। এরপরে আমি দুটো টাইপের মেটেরিয়ালের ক্ষেত্রে এই বিএইচ বা এমএইচ এর গ্রাফটা দেখাবো। দেখো কীরকম নেচার হয় সেটা তো আমরা পেয়েই গেছি, এইদিকে এইচ এইদিকে এম। দেখো এই যে গ্রাফটা ড্র করলাম এমএইচ এর, দিস ইজ ফর সফট আয়রন বা কাঁচা লোহা, আর এই যে গ্রাফটা ড্র করলাম দিস ইজ ফর স্টিল বা ইস্পাত। তাহলে এই ছবিটা দেখে আমরা কি কি বুঝবো এবং ছবিটা দেখে যেটা বলবো এটা মনে রাখলে তোমাদের মুখস্থ না করে অনেক প্রশ্নের উত্তর তোমরা ইজিলি দিতে পারবে। সেটা হচ্ছে সফট আয়রনটা, ভালো করে সফট আয়রনের গ্রাফটা তোমরা লক্ষ্য করো। দেখো সফট আয়রনের ক্ষেত্রে অল্প এইচ অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অল্প হওয়া সত্ত্বেও ম্যাগনেটাইজেশনটা খুব হাই, এবং তার মানে সফট আয়রনের ক্ষেত্রে কি হাই, রিটেনটিভিটি হাই। এর কোয়েরসিভিটিটা দেখো একদম কম, অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নিলেই প্রায় ম্যাগনেটাইজেশন এর মধ্যে থেকে প্রায় চলে যাবে, অল্প একটুখানি থাকবে, কারণ এই যে কোয়েরসিভ ফোর্স বা কোয়েরসিভিটি দিস ইজ ভেরি লো। তাহলে এর হচ্ছে
কোয়েরসিভিটিটা খুব লো। আর তুমি দেখো এই গ্রাফের এরিয়াটা খুব ছোট, তার মানে এর ক্ষেত্রে হিস্টেরেসিস লস স্মল। আর স্টিল বা ইস্পাতের ক্ষেত্রে রিটেনটিভিটিটা দেখো, রিটেনটিভিটিটা অনেক কম আছে, তাহলে রিটেনটিভিটিটা মডারেট, নট ভেরি লো, নট ভেরি হাই। কোয়েরসিভিটিটা লার্জ, দেখো অনেক বড় কোয়েরসিভিটি, অর্থাৎ অনেক বড় এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড উল্টো দিক থেকে দিলে তবে, মানে নেগেটিভ এইচ অনেকটা বেশি দিলে তবে গিয়ে এ আবার ম্যাগনেটাইজেশনটা জিরো হবে। তাহলে সিটা হচ্ছে হাই আর হিস্টেরেসিস লসটাও হচ্ছে হাই। এবারে আমরা কিরকম ধরনের মেটেরিয়াল তৈরি করতে চাইছি তার উপর ডিপেন্ড করে আমরা, মানে কি ধরনের অ্যাপ্লায়েন্স তৈরি করতে চাইছি বা কি তৈরি করতে চাইছি তার উপর ডিপেন্ড করে আমরা কখন সফট আয়রন ইউজ করব এবং কখন স্টিল ইউজ করব সেটা আমরা খুব স্পেসিফিক্যালি বলতে পারি। তোমরা ছবিটা খুব ভালো করে দেখো। এবারে আমাদেরকে বলবে যে যদি আমরা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে চাই তাহলে আমরা কি ইউজ করব। তাহলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ পার্মানেন্ট ম্যাগনেট। তোমরা সবসময় চাইবে যে পার্মানেন্ট ম্যাগনেট এমন একটা ম্যাগনেট যেটার থেকে আমি যদি এক্সটার্নাল ফিল্ড সরিয়ে নিই তাহলেও সে ম্যাগনেট হয়েই থাকবে, অর্থাৎ তার মধ্যে ম্যাগনেটাইজেশনটা থেকে যাবে। অর্থাৎ এর জন্য কি লাগে, এর জন্য ম্যাগনেটাইজেশনটা থেকে যাওয়া মানে কে থেকে যাওয়া, ম্যাগনেটাইজেশনটা থেকে যাওয়া মানে হচ্ছে রিটেনটিভিটি থেকে যাওয়া। তাহলে এর জন্য লাগে রিটেনটিভিটি হাই। আর কোয়েরসিভিটি দেখো, কোয়েরসিভিটি অর্থাৎ এক্সটার্নালি আঘাত টাঘাত যদি হয় তাহলে যাতে খুব তাড়াতাড়ি না নষ্ট হয়ে যায়, বা উল্টো দিকে ম্যাগনেটাইজেশন ফিল্ড দিলে যাতে খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়, তার জন্য কোয়েরসিভিটিটাও হাই থাকা দরকার। তাহলে কোয়েরসিভিটিটা আমাদের প্রয়োজন হাই। জিনিসটা ভালো করে বুঝো, পার্মানেন্ট ম্যাগনেট অর্থাৎ ওর মধ্যে থেকে আমরা যখন এক্সটার্নালি এইচটা সরিয়ে দেবো তখনও সে ম্যাগনেটের বিহেভিয়ারটা দেখাবে। ম্যাগনেটের বিহেভিয়ার কেন দেখাবে? যদি ডাইপোলগুলো অ্যালাইন হয়ে থাকে। ডাইপোল অ্যালাইন হয়ে থাকা মানে তার ম্যাগনেটাইজেশন থাকা, অ্যান্ড দ্যাট ইজ রিটেনটিভিটি। তাহলে রিটেনটিভিটি হাই যত হবে তত সে স্ট্রং ম্যাগনেট হবে। আর কোয়েরসিভিটি যত বেশি হবে তত সে বাইরের বাধা বিপত্তি সহ্য করতে পারবে। তাহলে একটা পার্মানেন্ট ম্যাগনেটের জন্য আমার রিটেনটিভিটিও হাই থাকা দরকার, কোয়েরসিভিটিও হাই থাকা দরকার। তাহলে এই দুটো মেটেরিয়ালের মধ্যে কোনটা সুটেবল? দেখো কোয়েরসিভিটি হাইটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তাহলে কোয়েরসিভিটিটা যদি হাই হয় তাহলে এই মেটেরিয়ালটাই একমাত্র পসিবল, এবং রিটেনটিভিটিটা যদি আমার সফট আয়রনের মতো হতো তাহলে আমার সুবিধা হতো। কিন্তু যেহেতু রিটেনটিভিটিটা আমার সফট আয়রনের মতো পসিবল নয়, বাট স্টিল ইস্পাত বা স্টিলের রিটেনটিভিটিটা দেখো লো নয়, মডারেট, মানে মোটামুটি কাজ চলে যাবে। তার মানে রিটেনটিভিটিটা যদি খুব হাই হতো তাহলে খুব স্ট্রং ম্যাগনেট হতো, কিন্তু আমরা রিটেনটিভিটি এত হাই করতে পারি না। ওই জন্য যেগুলো পার্মানেন্ট ম্যাগনেট হয় দিজ আর নট ভেরি স্ট্রং ম্যাগনেটস। তোমাকে যদি খুব স্ট্রং ম্যাগনেট তৈরি করতে হয় তাহলে তুমি কখনোই পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে সেই কাজগুলো করতে পারবে না। তাহলে কোয়েরসিভিটি হাই, রিটেনটিভিটি হাই লাগে, এবং এনার্জি লস মানে অ্যাকচুয়ালি হিস্টেরেসিস লস ডাজ নট ম্যাটার। এবার কথা হচ্ছে কেন হিস্টেরেসিস লস ডাজ নট ম্যাটার? কারণ তুমি একবার এটাকে বাইরে থেকে এইচ দিয়ে এইচটাকে জাস্ট সরিয়ে নিয়েছো। তুমি বারবার করে এরকম সাইকেলে দৌড়াবে না যে তোমার এনার্জি লস হলে তোমার এক্সটার্নাল এনার্জিটা লস হয়ে যাবে। তুমি একবার তুমি বাইরে থেকে এনার্জি দিয়েছো, সেই এনার্জিটা নিয়ে ও ম্যাগনেটে পরিণত হয়ে গেছে, ব্যাস। এবারে তোমাকে বারবার সাইকেল চেঞ্জ করতে হচ্ছে না, ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ বারবার করতে হচ্ছে না। সুতরাং এখানে এইটা হচ্ছে একদম, মানে হিস্টেরেসিস লসটা এখানে একদমই ইম্পর্টেন্ট নয়। তাহলে রিটেনটিভিটি হাই লাগবে, কোয়েরসিভিটি হাই লাগবে, আর এনার্জি লসটা ডাজ নট ম্যাটার। তাহলে কোন মেটেরিয়ালটা এই দুটো মেটেরিয়ালের মধ্যে সুটেবল হবে? তাহলে সুটেবল হবে দেখো স্টিল। কারণ সফট আয়রন হলে তার রিটেনটিভিটিটা হয়তো হাই হতো কিন্তু কোয়েরসিভিটিটা খুব কম হতো, অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা সরিয়ে নিলেই সে ডিম্যাগনেটাইজড হয়ে আর ম্যাগনেট থাকতো না। আরেক ধরনের মেটেরিয়াল হচ্ছে, আরেক ধরনের ইয়ে তৈরি করতে চাইছি আমি, সেটা হচ্ছে ধরো ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট কাকে বলে? যেই ম্যাগনেটগুলো যখন ইলেকট্রিসিটি পাস করবে তখন ম্যাগনেটে পরিণত হবে,
পাস করবে না, ম্যাগনেট হবে না। অর্থাৎ একটা এরকমভাবে আমরা সলিনয়েড পেঁচিয়েছি, তার মধ্যে কিছু একটা ঢুকিয়ে দিয়েছি, যখন ওর মধ্যে থেকে ম্যাগনেটাইজেশন দেবো, এই এক্সটার্নাল ফিল্ড দেবো, কারেন্ট দেবো, এক্সটার্নাল ফিল্ড তৈরি হবে, ও ম্যাগনেটাইজড হবে, কারেন্ট বন্ধ করে দেবো, ও আবার ডিম্যাগনেটাইজড হয়ে যাবে। এইরকম মেটেরিয়াল যদি চাই, তার জন্য কি লাগবে? তার জন্য রিটেনটিভিটি হাই লাগবে, আর কোয়েরসিভিটি লো লাগবে। কারণ তুমি যদি না কোয়েরসিভিটি যদি লো হয়, তাহলে তুমি যখনই এক্সটার্নাল ফিল্ডটা সরিয়ে নিচ্ছ তখনই ও ডিম্যাগনেটাইজড হয়ে যাচ্ছে। এবং এইখানে কিন্তু অবশ্যই তুমি বারবার করে একটা জিনিসকে, ধরো আমরা ঘরের দরজার বেল দিচ্ছি, আমাদের ডোরবেল প্রেস করছি, যতবার আমরা ডোরবেল দিচ্ছি ততবার কারেন্ট যাচ্ছে, ম্যাগনেটাইজড হচ্ছে, ছেড়ে দিচ্ছি, ডিম্যাগনেটাইজড হয়ে যাচ্ছে। তার মানে এইখানে সবসময় ওই সাইকেলটা চলতে থাকবে। সুতরাং এখানে এনার্জি লস ডাজ ম্যাটার। সেই জন্য আমরা এখানে এনার্জি লসটা যত কম হবে বা হিস্টেরেসিস যত কম লস হবে, সেইরকম টাইপের মেটেরিয়াল ইউজ করব। তাহলে হিস্টেরেসিস লস স্মল। তাহলে হিস্টেরেসিস লসও যদি স্মল হতে হয়, কোয়েরসিভিটি লো হতে হয়, অ্যান্ড রিটেনটিভিটি হাই হতে হয়, তাহলে তোমরা দেখো এই মেটেরিয়ালটা সুটেবল ওভার স্টিল। তাহলে এই ক্ষেত্রে সুটেবল হচ্ছে সফট আয়রন বা কাঁচা লোহা। তাহলে ট্রান্সফরমারের কোর তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? ট্রান্সফরমারের কোর তৈরি করতে গেলেও আমাদেরকে কিন্তু সফট আয়রনই ইউজ করতে হবে। তার কারণ ট্রান্সফরমারেরও থিওরিটা ওই একই রকম। তাহলে ট্রান্সফরমারের কোর তৈরি করতে গেলে বা ডায়নামোর কোর তৈরি করতে গেলে, এই সমস্ত তৈরি করতে গেলে যে ম্যাগনেটটা তৈরি করতে হয় আমার, তার জন্য সুটেবল মেটেরিয়াল হচ্ছে আমার সফট আয়রন বা কাঁচা লোহা। আর পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে গেলে আমাদের যেই ধরনের মেটেরিয়াল ইউজ করতে হয়, দ্যাট ইজ স্টিল বা ইস্পাত। এবার দেখো, তোমাদেরকে যদি ডায়া, প্যারা আর ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে পার্থক্য বলতে বলা হয়, তাহলে তোমরা কতগুলো পার্থক্য জাস্ট যেটুকু আমি পড়ালাম সেটা করেই বলতে পারবে। তিনটের এক্সাম্পল দিয়ে দিলে, তিনটের মিউয়ের ভ্যালু বলে দিলে, তিনটের কাইএম এর ভ্যালু বলে দিলে, একটা ম্যাগনেটিক এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দ্বারা স্লাইটলি রিপেল হয়, একটা স্লাইটলি অ্যাট্রাক্ট হয়, একটা হেভিলি অ্যাট্রাক্ট হয়। কোনটা হেভিলি অ্যাট্রাক্ট হয়? ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। এই একটা ডিফারেন্স হয়ে গেল। আর ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে হিস্টেরেসিস লস বলে কিছু নেই বা হিস্টেরেসিস লুপ বলে কিছু হয় না। ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে হিস্টেরেসিস লুপ হয়। আর ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কিউরি পয়েন্ট থাকে, পার্টিকুলার কিউরি পয়েন্ট থাকে, যেই টেম্পারেচারে ফেরোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিকে পরিণত হয়। বাট প্যারাম্যাগনেটিক অ্যান্ড ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের কোনো পার্টিকুলার কিউরি পয়েন্ট বা এরকম ধরনের কিছু নেই। তাহলে ডিফারেন্সও আমাদের আর এই ছক করে বই থেকে পড়ে মুখস্থ করতে হলো না। তাহলে এই তিন ধরনের যে ম্যাটার হয়, তাদের প্রপার্টিগুলো তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে আমার আরও একটা কি দুটো ক্লাস লাগবে, তবে এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হবে। কারণ আমরা জিওম্যাগনেটিজম বা টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজম যেটা, সেই পার্টটা আমার বাকি থেকে যাচ্ছে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো এবং আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ইজিলি পৌঁছে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।